শুভ সন্ধ্যা। কামারশালায় সিনেমা যাপনে আবারও সবাইকে আমন্ত্রণ। আজকে আমার সাথে আছে সাদিয়া খালিদ রীতি। রীতির কথা বলতে গেলে রীতি একজন ফিল্ম ক্রিটিক, স্ক্রিপ্ট রাইটার এবং একই সাথে হচ্ছে ফিল্মে পড়াচ্ছে ও। তো বাংলাদেশ থেকে যদি আমি রীতির একটু ছোট করে একটু পরিচয় দিই, আমরা তো আরও গল্প করবোই, বাট একটু ছোট করে পরিচয় দিই। বাংলাদেশ থেকে প্রথম ইন্টারন্যাশনাল ভোটার হিসাবে গোল্ডেন গ্লোবে আমন্ত্রণ পেয়েছিল রীতি। ক্যান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিপ্রেসকে জুরি হিসাবে 2বার দায়িত্ব পালন করেছে। এর বাইরেও হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইউকে, ইরান, রাশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপালে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হিসাবে দায়িত্ব পালন করেছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা কালকে শুরু হতে যাচ্ছে, সেখানেও হচ্ছে যে ইস্ট মিটস ওয়েস্ট, ওয়েস্ট মিটস ইস্ট, ওকে, ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন রাইটিং ল্যাবে ও হচ্ছে কনভেনার হিসাবে, কনভেনার, শি ইজ ওয়ান অফ দ্য কনভেনার্স। এবং আমাদের যে মাত্র হচ্ছে চলচ্চিত্র একটা বড় রিফর্মের কাজ হচ্ছে, তো সেইখানে হচ্ছে যে জাতীয় চলচ্চিত্র পরামর্শ কমিটি এবং জাতীয় চলচ্চিত্র অনুদান সিলেকশন কমিটিতেও রীতি মেম্বার হিসাবে আছে। তো আমরা জাস্ট প্রথমে একদম ডিরেক্টলি গল্পে ঢুকে যাই, যেটা হচ্ছে যে প্রথমে শুরু করতে চাই, যেটা হচ্ছে যে ছোটবেলার বা বেড়ে ওঠার গল্প বলতে গেলে প্রথমেই আসলে আব্বুর চাকরিটা চলে আসে, কারণ সেটার সাথে এত বেশি মানে সবকিছু ছিল। ট্রান্সফারের চাকরি এয়ারফোর্সের। সো 2 বছর এই এই শহর, ওই দেশ, এই করে আমার ইভেন জন্ম ঢাকার বাইরে, যশোরে জন্মেছি। তখন আব্বুর যশোরের পোস্টিং ছিল। যশোরে আমার কোনো মেমরি নেই অবশ্য, বাট তারপরে ঢাকা, তারপরে চায়না, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা। সো মানে অনেক জায়গায় বড় হয়ে ওঠা। প্রতি 1-2 বছর পর পর স্কুল চেঞ্জ করা, তারপরে আপনার নেইবার্স চেঞ্জ করা, বেস্ট ফ্রেন্ডস চেঞ্জ করা। নেইবার্সের ব্যাপারটা কিন্তু মানে ঢাকায় আমরা ওভাবে করে মানে ফিল করি না, বাট ঢাকার বাইরে কিন্তু নেইবার্স অনেক বড় একটা জিনিস ছিল। আমাদের সারাক্ষণ একসাথে থাকা, সারাক্ষণ একসাথে মানে খেলতে যাওয়া, তারপরে আপনার একসাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, টিভি দেখাটাও একসাথে, মানে সবকিছু একসাথে আসলে নেইবারদের সাথে হতো। তো ওইটা খুব মানে কষ্ট হতো আসলে বারবার চেঞ্জ করতে। একটা কমিউনিটির মধ্যে, পুরো ডিফেন্সের একটা কমিউনিটির মধ্যে বড় হয়েছে। তো তাহলে এরকম একটা ইয়ের মধ্যে থেকে মানে ফিল্মের প্রতি আগ্রহটা কখন কিভাবে জন্ম হলো? ফিল্ম আমার বাবা আসলে ছোটবেলা থেকেই খুব ইংলিশ মুভিগুলো এনে এনে দিত, কারণ আব্বু খুব সিরিয়াস ছিল, আমাদের ইংলিশটা খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা। মানে সব সাবজেক্টের ভিতরে আব্বুর কথা ছিল যে ইংলিশ আর অঙ্কতে কখনো খারাপ করা যাবে না। আচ্ছা। হ্যাঁ, যদিও আমরা ক্লাসে কিন্তু আমরা ফার্স্ট হতাম, আমার বোন আর আমি ক্লাসে ফার্স্ট হতাম। এটা মানে ভালোই একটা ইয়ে ছিল। আমার বোন বুয়েটেও পড়ছিল, আমি যদিও পাবলিকে চান্স পাই নাই। পরীক্ষার সময় আমার ইয়ে হয়েছিল, চিকেন পক্স হয়েছিল। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওটা মিস হয়ে গেছে। বাট ওটাই আপনার কি জানি, মানে ভিডিও ক্যাসেটে অনেক রকম ছবি দেখা হতো। আমি মানে এর আগে ওই গল্প হচ্ছিল একদিন যে হ্যাঁ, আমরা ওই ক্যাসেটে ওই মুভিগুলো দেখতাম। আমার মনে আছে ছোটবেলায় জজ দেখেছি, কিন্ডারগার্টেন কপ, এই টাইপের মুভিগুলো দেখে আসলে বড় হয়েছে। তো তখন হলিউডের হলিউড এবং কার্টুনস এগুলো দেখে বড় হয়। পরে যখন একসময় আমার বোন বুয়েটে যখন পড়তো, তখন হচ্ছে খুব ওয়ার্ল্ড সিনেমা নিয়ে ওদের খুব চর্চাটা ছিল। তখন আমার খুব এগুলোর প্রতি এক্সপোজ হয়েছে এবং খুব অ্যাপ্রিশিয়েট করা তখন ক্লাসিক্সগুলোর প্রতি মূলত। হ্যাঁ, ক্লাসিক্সগুলো বেসিক্যালি। আর অন্যদিকে তো মুভিজ কন্টেম্পোরারি যখন দেখতাম, তখন আমার আসলে মিউজিক্যালসের প্রতি একটা খুব মিউজিক্যালস দেখে আমার কাছে মনে হচ্ছে এটা আমি বানাতে চাই। আচ্ছা। হ্যাঁ, কোন মিউজিক্যাল দেখে মনে হচ্ছে এটা বানাতে চাই? মুলান রুজ, বাজ লারমান। আচ্ছা। কাছে খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুব মানে মেবি এটা এত বেশি আউট অফ দ্য বক্স ছিল বা এত বেশি মানে কি বলবো আর্টিস্টিক ছিল, এই জন্য হয়তো ভালো লাগছে। সো তখন আমি চিন্তা করলাম যে আমি এরকম কিছু বানাতে চাই। অ্যান্ড দেন এবং মুভি নিয়ে পড়তে গেলে চিন্তা করলাম যে কোনো একটা কিছুতে স্পেশালাইজ হওয়াটাই ভালো। আমার যেহেতু লেখালেখির একটা ইয়ে ছিল, সেহেতু আমি এদিকে চলে তাহলে হচ্ছে স্কুল কলেজের পরে কি করলেন? একদম সরাসরি মুভিতে চলে গেলেন পড়তে? না, স্কুল কলেজের পর মুভিতে তো মানে কোনো রকমের পারমিশন তো মানে প্রশ্নই ওঠে না বাসা থেকে পারমিশন দেয়া। ইভেন মুভি দেখা চর্চা ছিল কিন্তু বানানো যাবে না। না, এটা খুব অদ্ভুত একটা সাইকোলজি আমাদের প্যারেন্টসদের, যে মানে সবকিছু শিখাইছে, জানে, গান শিখাইছে, ছবি আঁকা শিখাইছে, সবকিছু শিখাইছে আমাদেরকে, কিন্তু এগুলো মানে প্রফেশনালি করা যাবে না, এটা হচ্ছে হবি।
আচ্ছা, হবি হিসেবে থাকবে, আমরা খুব মানে সুশীল কেউ একজন তাহলে মানুষ হয়ে উঠবো। তাহলে হায়ার সেকেন্ডারি পরে পড়াশোনাটা কিসে হলো? বিজনেস আনফরচুনেটলি। তারপর? তারপরে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রথমে বাংলাদেশে পড়লাম, পরে আমার মনে হলো যে আমি কিছুই শিখিনি। আচ্ছা হ্যাঁ, তারপরে আবার এলএতে গেলাম পড়তে। আচ্ছা। তখন মনে হলো যে না, এইটাই হচ্ছে পড়াশোনা। বাট সেদিন আরেকটা মজার কথা বলছিলেন যে এলেতে মানে পড়তে যে যাবে, পড়ার জন্য আপনি ব্যাংকে কাজ করতেন। এইটা একটা মানে আমার জীবনের 2.5 থেকে 3 বছর আমি ব্যয় করেছি টাকা জমানোর জন্য। ওকে। সেটা খুবই স্ট্র্যাটেজিক ছিল যে বিকজ 2 থেকে 2.5 বছর কতই বা আপনি টাকা জমাতে পারবেন। বাট আমার জবটা ছিল হচ্ছে ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং আপনার এন্ট্রি লেভেল জবস। সো ওটাতে আমি একটু তাড়াতাড়ি জমাতে পেরেছিলাম। তো তারপরে সো টাকা জমানোর উদ্দেশ্যটাই হচ্ছে চলচ্চিত্র নিয়ে পড়া। হ্যাঁ হ্যাঁ। তো টাকাটা জমিয়ে তারপর চলে গেলেন চলচ্চিত্র পড়তে। বেসিক্যালি ইউসিএলএ তে আপনি পড়াশোনা করেছেন। বাট সবকিছু বাদ দিয়ে আমাদের দেশে সবাই তো ডিরেক্টর হতে চায়। স্ক্রিপ্ট রাইটিং পড়ার কারণটা কি? কারণ মানে সবাই যখন এক পথে হাঁটে তখন আমার কাছে একটু সন্দেহ লাগে যে এই পথটাকে আমার জন্য কিনা। আচ্ছা, হ্যাঁ, কারণ যেমন আপনি ধরেন এই যে মানে ডিরেক্টিং নিয়ে পড়তে গেলে, হ্যাঁ, আপনি তো সবকিছুতে একটু একটু করে শিখবেন, সব কোনো একটাকে আপনি কিন্তু মানে স্পেশালাইজেশন ফোকাস একদম ভিতরে ঢুকতে পারবেন না। হ্যাঁ, যেটা আমি বিজনেস পড়ার সময় আমি বুঝতে পেরেছি, সবকিছু একটু একটু করে পড়ায় কোনো কিছুই আমরা আসলে জানি না। আমরা মনে হয় যেন সবকিছু মানে নিজেকে খুব মানে কি বলবো, কি জানি বলে এটাকে, ওই যে ইম্পোস্টার সিনড্রোমের মতো, যে আপনি আসলে কিছু জানেন না কিন্তু আপনি খুব মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। মানে ডিরেক্টিং এ পড়াটা আমার কাছে অনেকটা সেরকম লাগতেছিল যে সবকিছুর একটা একটা করে কোর্স আছে। আচ্ছা, হ্যাঁ, কোনোটারই ভিতরে ঢোকার ব্যাপারটা নেই। সো আমি মানে আগে থেকেই চিন্তা করছিলাম স্পেশালাইজেশনটাই আসলে এখন করতে হবে, স্পেশালি মানে আমার তো অলরেডি অনার্স মাস্টার্স হয়ে গিয়েছে। সো লেখালেখি করার চর্চাটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি মানে প্রফেশনালি লিখি হচ্ছে 2012 থেকে, এতে ডেইলি স্টারে শুরু করেছিলাম। ওখানে আমরা একটা ম্যাগাজিন বের করেছিলাম এন্টারটেইনমেন্টে, সেটা হচ্ছে শোবিজ। সেখানে মুভি রিভিউ লিখতাম। আচ্ছা, ওখান থেকে মানে ফিল্ম নিয়ে লেখা শুরু হয়। তারপর তো স্ক্রিপ্ট রাইটিং নিয়ে পড়াশোনা হলো, তারপর কি হলো? ওখানে মনে হয় কিছুদিন কাজ করেছেন। হ্যাঁ, কত? 2 বছর। 2 বছর। হ্যাঁ হ্যাঁ। সো ওখানে গিয়েই আমি ওদের পেপারে তো ঢুকেছি, ম্যাগাজিনে ঢুকেছি। তারপরে আপনার যেহেতু ইউসিএলএ কে সবাই এত মানে দেয় ওখানে, মানে এত ওয়েট ওখানে, যে আমার অ্যাক্সেসটা মানে অদ্ভুত রকমের অ্যাক্সেস হয়ে গেছিল সবার কাছে। মানে কাউকে যদি আমি বলতাম যে আমি ইউসিএলএ থেকে এসেছি এবং আমি আপনার সাথে বসতে চাই একটা ইন্টারভিউয়ের জন্য, বা আপনার মানে বেশিরভাগ মানুষরা খুশি হয়ে ই করতো। হ্যাঁ, এমনও হয়েছে যে আমি ধরেন কোনো একটা অ্যাওয়ার্ডের অ্যাক্রেডিটেশন টাইমলাইন মিস করেছি, তারপর আমি একটা ইমেল করে দিয়েছি, ভাই আমি তো ইউসিএলএতে পড়ি, আমাকে ঢুকতে দেবো, ও গো ব্রুইন্স, চলে আসো আমাদের এখানে। হ্যাঁ, সো মানে অনেক অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি পাওয়া গিয়েছিল। তারপরে আমি যখন প্রোডাকশন হাউসগুলোতে তারপরে কাজ করলাম, সো শুধু পড়াশোনা করে আসলে শেখা যায় না, যে কাজ করতে গেলে জিনিসটা মানে মনে হচ্ছে কমপ্লিট হলো। এবং তারপরে যখন 2 বছর কাজ করার পর আমার মনে হলো যে না, আমি এখন রেডি বাংলাদেশে ব্যাক করে কাজ করতে। সো তখন আসলাম। তারপর বাংলাদেশে আসার পর স্ক্রিপ্ট রাইটিং এর এক্সপেরিয়েন্সটা কি? কি জানি বলে, আশায় বালি না কি আশায় ঘুরে বালি, হ্যাঁ, ওই অবস্থা। কেন? আসার পরে আমি আমার স্ক্রিপ্ট তো লিখেছি ওখানে বসে বসে, বাংলা টাংলা করে জমা দিলাম। বিভিন্ন টিভির সাথে মিটিং করলাম, তখন ওটিটি ছিল, 17-এ ব্যাক করেছি, ওটিটি ছিল টিভিতে। ওরা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ, এটা কি একদিনে 2টা এপিসোড শুট করা যাবে? একদিনে 2টা এপিসোড, এটা হচ্ছে বেঞ্চমার্ক। আচ্ছা, তারপরে আমি মানে ওটার এগেইনস্ট আপনি কি বলবেন? তারপরে হচ্ছে যে পার এপিসোড হচ্ছে রেমিউনারেশন ছিল 2000 টাকা। ওয়াও, এটা মাসে কয়টা লেখা যাবে? দিনে চাই ওরকম, দিনে যেরকম 2টা শুটিং, দিনে মনে হয় 5টা স্ক্রিপ্ট, এরকম কিছু চিন্তা করে। সো ওইখানে আর যাওয়া হয়নি বেসিক্যালি। সো তারপরে আমি আসলে আমার সেই পেপারের জবটাই আবার নিলাম, আর পাশাপাশি লিখছি। তো এখন তো ওটিটিতেও কি ওটিটিতে লেখা হচ্ছে? রাইট, ওটিটিতে আমার একটা বের হয়েছে, সেটা হচ্ছে 22-এ, আতিক ভাই ডিরেক্ট করেছিলেন। সো ওইটা হচ্ছে আমার ওটিটিতে কমপ্লিট কাজ একটা। আর ফিল্মে যেগুলো আমাদের করা হয় এটা তো জানেনই, আমাদের সেই ফেস্টিভ্যালের ফান্ডের সেই চক্র দিয়ে যেতে যেতে বয়স মোটামুটি এক সময় 50 হয়ে যায় মনে হয়, ফিল্মগুলো কমপ্লিট হতে হতে। এটা চিন্তা করছি। আচ্ছা, লেখা হচ্ছে, ছবিগুলো এখনো শেষ হয়নি? হ্যাঁ, লেখা হয়েছে, বিভিন্ন ইয়েতে যায় আপনার, ওই যে ওই কি জানি ল্যাবগুলোতে যায়,
তারপরে ওই ফান্ডে শর্ট লিস্ট হয় সব, কিন্তু শেষমেশ বানানোর কোনো অগ্রগতি হচ্ছে না। ওটিটিতে লেখার এক্সপেরিয়েন্সটা কি? কত যে মানে বিচিত্র একটা এক্সপিরিয়েন্স। শুনি হ্যাঁ, একটু। এটা অনেকগুলা ব্যাপার আছে, আমি আচ্ছা, কোনটা দিয়ে কি শুরু ধরনের? চিন্তা হ্যাঁ। করছি। আচ্ছা, আমার যেটা বানানো হয়েছে ওইটা একটু বলি। হ্যাঁ, ওইটা আপনার বিভিন্ন জায়গায় যখন পিচ করতেছি, ওরা বলছে এটা অনেক বাজেটের ব্যাপার। তো শেষ পর্যন্ত একটা ছোটখাটো একটা বাজেট পাওয়া গেল, আমরা সাহস করে শুরু করব। আচ্ছা। আম থেকে বেঁধে দেওয়া হলো যে এভরি এপিসোডে আমাদের 3, 4, 5টা স্টার লাগবে। ওকে। এভরি সিঙ্গেল এপিসোডে নতুন নতুন স্টার লাগবে, এবং সেইটা করতে গিয়ে আমাদের বাজেট ওখানেই সব শেষ হয়ে গেল। আর আমাদের মানে ছবিটার দিকে তাকানো তো যায় না, আমি সাহস করে দেখিনি এখন পর্যন্ত। আচ্ছা। আমি মানে পোস্টার দেখে আমি কি নাম? ট্রমাটাইজড হয়ে কি গেছি। নাম? ওইটার নাম হচ্ছে আষাঢ়ের গল্প। আমি পোস্টার দেখে আচ্ছা। ট্রমাটাইজড। আমি ট্রেলার দেখারও কোনোদিন সাহস করি নাই। আমার যে খালা ফুপুরা সারাদিন যে আমাদেরকে খুব মানে চিয়ার করে, তারাও দেখে বলছে মা এটা তো কিছু বুঝলাম না, তো তোরা কি বলতে চাইছিস কিছু বোঝা যাচ্ছে না। তো ওই দুঃখে আমি আর কিছু দেখলাম না, যে আচ্ছা না, গল্পগুলো আমার মাথায় যেরকম ছিল সেরকমই থাক। মানে চ্যালেঞ্জগুলো কোথায় ছিল, মানে হয়ে উঠলো না কেন? এই যে সব টাকা স্টারের পিছনে চলে যাওয়ার যে একটা প্রেশার ছিল, একে তো বাজেট কম দিয়েছে, তারপরে তো সবটা আমাদেরকে বেঁধে দিল যে এতগুলো টাকা আমাদের এখানেই খরচ করতে হবে। সো আর মানে বাকি আর কি সেট। কয়টা এপিসোড ছিল এটাতে? 5টা। ওকে। এখানে একটা গল্প হচ্ছে, আমি সেদিন আমার সাথে হচ্ছিল আপনার, যেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে একটা স্ক্রিপ্টে মানে এমন একটা নারী চরিত্র চাওয়া হচ্ছিল যেটা হচ্ছে মানে মানে একটু সাবানা আপার মতো, মানে ওরকম একটা। তো ওই গল্পটা একটু মানে দর্শকদেরকে একটু বলেন না। হ্যাঁ, এটা একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা। মানে ওটিটির সাথে আসলে যেই আমাদের যে মিটিংগুলো হয় সেগুলো আসলে খুব অদ্ভুত হয়, যে যেই ডিমান্ডগুলা থাকে। এরকম একটা ডিমান্ড ছিল যে একটা পার্টিকুলার একটা ইন্ডিয়ান ফিল্মের মতো চাচ্ছিল একটা সিরিজ, যেখানে মেয়ের ক্যারেক্টারটা থাকবে যে সে ছেলেটার জন্য সে জীবন দিয়েই দিচ্ছে। হ্যাঁ, ছেলেটা বারবার তাকে খালি তুচ্ছ করতেছে, সে বারবার খালি ছেলেটাকে ছাড়বে না, ছেলেটাকে সে ভালো করবে। ছেলেটা তার একটা প্রজেক্ট, আচ্ছা, তাকে সে ভালো করেই ছাড়বে আর কি। তো এইরকম হচ্ছে মেয়েটার ক্যারেক্টারটা, এটা আবার করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা, আপনি যেহেতু একটা হিন্দি ছবির রেফারেন্স দিয়েছেন, এটা অলরেডি এক্সিস্ট করে, এটা আমরা কেন আবার বানাতে যাচ্ছি, আর এরকম একটা ক্যারেক্টার আমি কেন লিখতে চাই? আমি এরকম ক্যারেক্টার আমি কোনোদিন লিখতে চাই না, আর আমি লিখতে যাবো কেন? বলো যে না, এটা আমাদের একটা ডিমান্ড আছে যে আমাদের একটা ফিমেল রাইটার। ও ফিমেল রাইটার, মানে ইটস আ ফিমেল রাইটারের কোটা দিয়ে হচ্ছে মানে ও মাই গড। হ্যাঁ, সো ফিমেল রাইটার একটা লাগবে, মানে স্ক্রিপ্ট রাইটিং পড়ে এসে। রাইট। হ্যাঁ, সো এটা একটা লাগবে দেখে আপনাকে আমরা নিতে চাচ্ছি। তাহলে এই যে এখন এইটা একটা প্রশ্ন করি যে আমাদের দেশে চলচ্চিত্রে মানে নারীর রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কি? একটা হচ্ছে অন স্ক্রিন আর একটা হচ্ছে অলসো বিহাইন্ড দ্য সিন। রাইট। মানে হোয়াট ইজ ইওর এক্সপিরিয়েন্স থেকে আপনি একটু বলেন। অন স্ক্রিনে আমাদের রিসেন্টলি যে ফিল্মগুলো ভালো করছে, এটা মানে খুবই আশঙ্কাজনক আসলে। মানে এটা নিয়ে আমি মানে বলেছিও আগে, এটা কেউ বলতে চায় না, বিকজ লাইক আপনি কারোর ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। আচ্ছা। হ্যাঁ, বাট ধরেন যে একটা মুভি মাসের পর মাস চললো, ওখানে মেয়েটাকে এতই বাজে দেখানো হয়েছে যে দর্শকরা হল থেকে বের হলো মেয়েটাকে গালি দিতে। ক্রাইমগুলো সব ছেলেটা করেছে, মেয়েটা ছিল হচ্ছে একটা উসিলা, কিন্তু সব দোষ মেয়েটা। হ্যাঁ, লাইক মেয়েটা কেন 2টা ছেলের সাথে প্রেম করলো, এটার জন্য ছেলেগুলো মার্ডার করছে। ছেলেগুলো কোনো দোষ নেই, তোরা মার্ডার করছে, মেয়েটার সাথে প্রেম করছে কেন, মেয়েটা প্রেম করছে কেন, মেয়েটার দোষ। হ্যাঁ, সো এইগুলো। এবং আমি অবাক হয়ে গেলাম, আমি আসলে থিয়েটারে মুভি দেখতে যাই যখন বাংলাদেশে, সেটা হচ্ছে মুভিটা দেখার জন্য না, আমি আসলে অডিয়েন্স দেখে দেখার জন্য যাই। আচ্ছা। সো এরকম হয়েছে যে ওই মুভিটা দেখেছিলাম হচ্ছে একটা কোথায়, সৈনিক হল। ওখান থেকে বের হওয়ার পর দেখলাম হ্যাঁ যে বেশিরভাগ অডিয়েন্স মেয়ে ছিল, এবং তারা সবাই এটা পছন্দ করেছে, তারা খুশি মুভিটা দেখে, মেয়েগুলো। হ্যাঁ। আচ্ছা, অবাক হয়ে গেল। আমি সবার সাথে কথা বললাম যে আচ্ছা, একটা নিশ্চয়ই নেগেটিভ বলবে। হ্যাঁ, কারোর এটা 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 মানে চোখেই পড়লো না যে এটা যে মেয়েদেরকে কতটা ছোট করা হলো এই মুভিতে। সো এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনের অবস্থা। এবং পরেও যেগুলো হিট হলো, কিন্তু আপনি দেখবেন যে সে একই, মেয়েদের ক্যারেক্টার খুবই কম আছে, এবং সেই ক্যারেক্টারগুলো হচ্ছে বেসিক্যালি ছেলেদেরকে খুশি করার জন্য সে এক্সিস্ট করে, বা ছেলেদের গালি খাওয়ার জন্য এক্সিস্ট করে বেসিক্যালি। আচ্ছা, আচ্ছা। আপনি তো ফিল্ম ক্রিটিক হিসাবে তো কাজ করেছেন, মানে বাইরেও কি করা হয়েছে, মানে ন্যাশনালিও করেছেন, ইন্টারন্যাশনালিও করেছেন। সো এই দুইটা জায়গাতে ফিল্মের মানে এক্সপিরিয়েন্সটা কি বা ডিফারেন্সটা কি? আচ্ছা,
এখানে ভালোই ভালোই ডিফারেন্স লাইক যদি একদম শুরু থেকে বলি যে এলেতে যখন শুরু করলাম ফিল্ম ক্রিটিসিজমের কাজ করা প্রফেশনালি, ওদের ওদের এডিটিং যেই পরিমাণ এত লেয়ার্স দিয়ে যেত এডিটিং, লাইক প্রথমে আপনার একটা বিট এডিটর, তারপরে আপনার একটা পেজ এডিটর, তারপরে আপনার একটা ওই ম্যানেজিং এডিটর থেকে প্রুফ রিডিংয়ের মানুষ থাকে, ফ্যাক্ট চেকারের মানুষ থাকে, তারপরে আপনার মেইন এডিটরের কাছে যায়, তারপরে এটা ছাড়বে, মানে 5-6টা লেয়ার দিয়ে যায়। আমাদের দেশে তো মনে হয় না কোনো লেয়ার আদৌ আছে। হ্যাঁ, একটা একটা লেয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, বিকজ আমাদের এখন এত কস্ট কাটিং, আমাদের কোনো কেউ আসলে চেক করে না লেখাটা, ফ্যাক্ট চেকিংগুলো তো বাদই, বা প্রুফ রিডিংও এখন সময় হয় না কারো। বাট ক্রিটিসিজমের জন্য কোনো রকম কোনো ব্যাশিং বা কোনো রকম নেগেটিভিটি ফেস করতে হচ্ছে কখনো? বাংলাদেশে সেটা করতে হয়েছে, বাট বাইরে যেটা হয়েছে, স্পেশালি আমি এলের কথা বলি, এলেতে ওরা খুব মানে ওদের রিডারদের ওরা আইকিউ ধরে যে 8 বছরের একজনের সমান। হ্যাঁ, সো আমি যদি একটা কঠিন ওয়ার্ড ইউজ করি, বল না এটা আমাদের রিডার বুঝবে না, সো ওটা আমার মানে বারবার খালি চেঞ্জ করতে হতো। যে ওরা বলতো যে না এই ওয়ার্ডটা বুঝবে না, এটা বুঝবে না, কমায় দাও। হ্যাঁ, অথচ আমি একটা বাংলাদেশি দেখেই হয়তো বা এটা একটু বেশি বলতো। হ্যাঁ, অথচ আমাদের সাথে একটা ব্রিটিশ একটা রাইটার ছিল, ও যাই লিখতো ওরা পাগল হয়েছে, কি সুন্দর লিখছে। হ্যাঁ, ও কিন্তু কঠিন ওয়ার্ড লিখতেছে, ওর লাইসেন্স আছে কঠিন ওয়ার্ড লেখা। হ্যাঁ, আমি বাংলাদেশে আমাকে কিন্তু এটা অ্যালাউ করবে না। হ্যাঁ, এটা একটা বৈষম্য ডেফিনেটলি ছিল, এটাতে এটা ফেস করেছি। আর ওদের লেখার স্টাইলটা হচ্ছে যে যেটা বললাম যে 8 বছরের মানুষ আইকিউ লেভেলে লেখে। আর ইতে যখন লিখলাম, ইউরোপে যখন লিখতেছি, তখন ওরা হচ্ছে আরো উল্টা, আমাকে বলে এত ক্লিয়ার লেখা না, আরেকটু তুমি আরেকটু লেয়ার একটু অ্যাবস্ট্রাক্ট করে ফেলো, তুমি বেশি মানে সব তো বোঝা যাচ্ছে। আর বাংলাদেশে কি হলো সেটা একটু আমাদেরকে একটু গল্প বলেন। বাংলাদেশে যা হলো, কি হলো? এখন তো আমি লিখতেই এখন মানে ইচ্ছা করে না, সত্যি কথা, মানে লিখতে ইচ্ছা করে কি হলো? বিভিন্ন অভিজ্ঞতা মানুষ মাইন্ড করে। আচ্ছা, যখন আপনি অনেস্টলি লিখবেন বা বলবেন। সো একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স হয়েছিল, একটা ব্লকবাস্টার একটা সিনেমা বের হলো, খুব হোমরা চোমরা প্রডিউসার। আমরা ওটা নিয়ে যেই দিন রিলিজ হলো, মানে রিভিউ লেখার জিনিসটা তো সাথে সাথেই লেখার কথা। হ্যাঁ, এটা তো এমবার্গো থাকে না যে রিলিজ হয়ে গেছে তারপর আমি লিখতে পারবো না, রিলিজ হওয়ার দিনই আমরা রিভিউ দিলাম। সেটা নেগেটিভ, ভালোই নেগেটিভ ছিল ওটা, ওখানে পজিটিভ বলার জিনিস খুব কমই ছিল। সো আমরা এটা দিলাম, তারপরে আমাদের সেই প্রডিউসার, আমাদের পাবলিশার, এডিটর সবাইকে ফোন টোন করে মানে হুলস্থুল বাঁধিয়ে দিল যে এটাকে তোমরা নামাও, আমাদেরকে খুব ছোট করা হয়েছে, আগে যাবে অনেক কিছু। তাও আমার এডিটর আবার খুব মানে স্ট্রিক্ট ভাবে বলছে যে না, এটা আমাকে প্রথমে জিজ্ঞেস করছে যে আচ্ছা আর ইউ শিওর যে তুমি এটা রাখতে চাও, এটা এত খারাপ মুভি? একদম ঠিকঠাক আছে। তারপরে আমার এডিটর বললো যে আচ্ছা তাহলে আমরা এটা নামাবো না। তো উনি আমাকে এটা প্রোটেকশনটা দিল। অনেক এডিটর কিন্তু এটা করবে না। হ্যাঁ, সো এটা করলো। তারপরে যেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে আমাদের নামে বিভিন্ন ধরনের বদনাম ছড়ালো, বিভিন্ন পেজে গিয়ে একদম সিমিলার কমেন্টস করতেছে, তো বোঝা গেল যে এটা একটা মানে কনসার্টেড এফর্ট। আচ্ছা, তো এখন কি আর ক্রিটিক করা হচ্ছে না? ক্রিটিক করছি যখন হচ্ছে আপনার আমি বুঝতেছি যে এই মানুষটা আমার পিছিয়ে এভাবে করে লাগবে না, বিকজ ইন্ডাস্ট্রিটা খুবই ছোট এবং এত বেশি মানুষকে খেপা দেওয়াটা আমাদের জন্য খুব ঝামেলা। হ্যাঁ, সার্ভাইভ করাটা একটা ডিফিকাল্ট, এটা একটা ব্যাপার আছে। এবং কি দরকার, মানে সে যদি আমার ক্রিটিসিজমটা না নেয় তাহলে আমার সেই ক্রিটিসিজমটা আসলে মানেটা কি? হ্যাঁ, ক্রিটিসিজমের সাথে তো দর্শকদের একটা যোগাযোগ আছে, বিকজ দর্শকদের ফিল্ম আন্ডারস্ট্যান্ডিং বা ওটাকে শেপ করতে তো ক্রিটিসিজমের একটা ভূমিকা আছে। হ্যাঁ, যেটা আমাদের হচ্ছে না একবারই। যদি আপনার পিছিয়ে এভাবে করে লেগে থাকে মানুষ, তখন আপনি এটা মানে বেশি দূর করতে পারবেন না। সো আমি তখন যেটা করলাম যে আমার ভালো লাগলে লিখি, না হলে পোলাইটলি বলে দেই যে যখন আমাকে বলে লিখতে, তখন বলি যে ভাই আমার তো আসলে ভালো লাগে না, আপনি কি এটা নিতে পারবেন? আমি যদি খুব নেগেটিভ দিই তখন আসলে কেউই আগাতে বলে না, একটা কনসেন্টের বেসিসে ডিসিশনটা হয় যে লেখা হবে কি হবে। ফ্যান্টাস্টিক, সুপার। হ্যাঁ, মানে কিছু কি করব বলেন আপনি। আচ্ছা, আমরা এখন একটু ওই ইয়েতে চলে যাই, মানে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা যেটা দেখেছি যে আপনি জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সো গোল্ডেন গ্লোবে ইউ আর দ্য ফার্স্ট বাংলাদেশি ইন্টারন্যাশনাল ভোটার ফ্রম বাংলাদেশ। তো এই ঘটনাটা কিভাবে ঘটলো এবং সেটার পর সেটার রিয়াকশনটা কি ছিল আমাদের লোকাল ফিল্ম ফ্র্যাটার্নিটিতে? এটা ঘটলো আপনার, ওরা
প্রথম বছর যখন ওরা নিচ্ছে ইন্টারন্যাশনালি, তখন ওরা যাদেরকে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক সার্কেলে একটু চেনে, তাদেরকে ওরা পার্সোনালি ইমেইল করে ইনভাইট করেছে। আচ্ছা। সো আপনার ধরেন এক একটা দেশ থেকে একজন করে বেশিরভাগ মানে নিয়েছে আর কি। যেমন ইন্ডিয়া থেকে মীনাক্ষী আমরা চিনি, ওকে নিয়েছে, বাংলাদেশ থেকে আমাকে নিয়েছে। আর এতে খুব সারপ্রাইজিংলি অর নট সারপ্রাইজিংলি ইসরায়েল থেকে 6 জনকে নিয়েছে। আচ্ছা। হ্যাঁ, অন্য দেশের থেকে ওদের মানে পাল্লাটা খুব বেশি ভারী আর কি। ওকে। হ্যাঁ, সো এরকম নিল। এবং মানে মানে কেমন মানুষের তো একটু মানে আছে না যে একটু চক্ষু লজ্জা থাকে যে না সব দেশ থেকে একটা একটু করে নিচে 6টা। হ্যাঁ, যাই হোক, এখন কিছু করার নেই। ওরা মানে সব জায়গায় এইটার পার্শিয়ালিটিটা আছে, অনেক বেশি আছে। মানে কি একটা সার্টেন দেশের প্রতি ইসরায়েলের প্রতি একটা ইনক্লিনেশন আছে ফিল্ম প্যাটার্ন, একদম আছে। লাইক এবার আপনি দেখবেন যে গোল্ডেন গ্লোবস ইভেন যারা অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে একটা মুভি দেখবেন, জেসি আইজেনবার্গ হচ্ছে করেছে, আপনার ডিরেক্ট করেছে, এমা স্টোন ওটা প্রডিউস করেছে। আচ্ছা। ওটা আমি 10 মিনিটের বেশি দেখতে পারিনি। ওটা 10 মিনিটে মনে হয় 50 বার ওদের মানে গুণগান গাওয়া, হ্যাঁ, ওদের দেশের গুণগান গাওয়া, ওদের জাতির গুণগান গাওয়া, এটা দিয়ে ভরানো ছিল। মানে খুবই মানে ব্লেটেন্টলি ভরানো ছিল। এটা আসলে সবগুলো জায়গাতেই এটা আমরা মোর অর লেস বিভিন্ন মাধ্যমেই আসলে এটা কমন একটা আমরা এটা ফেস করছি, এটা আমরা জানি। এটা ইজ ওপেন সিক্রেট, এটা সবাই জানে, তারপর আসলে কোনো রকম কোনো ইয়ে নেই। আরেকটা জায়গায় মানে গোল্ডেন গ্লোবে মানে কি কত ছবি দেখতে হয় বা কি করতে হয় ওই গল্পগুলো একটু শুনি না। গোল্ডেন গ্লোবে প্রথমবার আমার দেখতে হয়েছে 450 সিনেমা। 450 সিনেমা ধরেন কত দিনে? 2-3 মাসের একটা ব্যবধানে। 2-3 মাসে 450 সিনেমা কিভাবে দেখা যায়? এটা কোনো মতেই সম্ভব না। তাহলে কি হলো তখন? তখন কিভাবে দেখেন আপনারা? ওরা আমাদেরকে বলে দিল যে হ্যাঁ, আমরা তো আসলে জানি যে এটা আসলে এতগুলো দেখা সম্ভব না, সো তোমরা যেটা করবা, তোমাদের যেটা দেখে মনে হবে যে এটা অ্যাওয়ার্ডের যোগ্য না, সেটা তোমাদের পুরোটা দেখার দরকার নেই। ওকে। হ্যাঁ, সেইভাবে প্রিলুড দেখেই আমাদেরকে ছবিটা বুঝে নিতে হবে বা জাজ করে নিতে হবে। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু চলচ্চিত্র মানে ফেস্টিভ্যাল নিয়ে যারা হচ্ছে চরম খুবই একটা ইয়ের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এটা একটা মানে কি বলবো, এটা একটা বার্তা। মানে দেখা হয় কাদের ছবি, মানে ওইখানেও কি কোনো এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে, আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাস্থেটিক বা ইয়ের বাইরেও একটা হচ্ছে মাসল পাওয়ারের একটা ইয়ে আছে, বা একটা পেডিগ্রি, যে এটা একটা স্টার আছে নাকি, এটা বড় ডিস্ট্রিবিউশন হাউস আছে নাকি, তো সেই ব্যাপারগুলো কি এখানেও কাজ করেছে? অবশ্যই অবশ্যই, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। শুধু গোল্ডেন গ্লোবস বলবো না, ইভেন ফেস্টিভ্যালগুলোতেও তো দেখবেন যে ঘুরে ফিরে সেম প্রোডাকশন হাউসের নাম আসতেছে, বা সেম ইনস্টিটিউশনের নাম আসতেছে, বা সেম ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেম ফিল্ম মেকার, হ্যাঁ, সেম ফিল্ম মেকারস আসতেছে, রাইট, সেটাও একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা মানে কি বলবো, এটা থেকে বের হয়ে আসার জন্য আমি আসলে মানে আমাদের জায়গা থেকে কিছু করার দেখতেছি না, বিকজ এটা অনেক বেশি মানে কি বলবো, এত ফিল্ম হয় যে আপনি ওখান থেকে বাছাই করতে গেলে আপনার আলটিমেটলি এইটাই মানে ক্রিটিক্স উইকের এক্সপেরিয়েন্স থেকে ওখানে কতগুলো ছবি দেখতে হচ্ছে বা কিরকম ভাবে, বা ওখানে ক্যানে তো সবচেয়ে বড় একটা মানে মানে একটা বদনাম আছে, মানে ক্যান, বার্লিন, যে আমাদের ফেস্টিভ্যালগুলোতে যে এখানে ছবি দেখা হয় না, মানে গত বছর বা তার আগের বছরের সানড্যান্স বা এগুলো সম্পর্কে যে ওই ছবিগুলো দেখে না। তো বার্লিনের প্রোগ্রামারদের সাথে কথা বললাম একটা ওখানে গিয়ে, মানে কিছু ফিল্ম ছিল যেটা আমার কাছে দেখে মনে হয়েছে যে এটা আগামাথা বোঝা যাচ্ছে না, প্লাস এটা কেন আসছে এটা আমার জানতে ইচ্ছা করছিল। তো ওনার সাথে যখন কথা বললাম, উনি বলল যে প্রোগ্রামের হেড ছিল ওদের শর্টস সেকশনে, তো উনি বলল যে আমি আসলে, হ্যাঁ, তুমি যে সিনেমাটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছো, এটা আমিও প্রথমে দেখে আমার পছন্দ হয়নি। হ্যাঁ, তারপরে যখন আমি ডিরেক্টরের সাথে কথা বললাম এবং ডিরেক্টরের সিনপসিস পড়লাম, তখন আমি বুঝলাম যে সে যে আইডিয়াটা করতে চাচ্ছে সেটা আসলে খুব সুন্দর একটা আইডিয়া, এই জন্য আমি এটা নিয়ে ফেললাম। হ্যাঁ, সিনেমাটা দেখে ডিরেক্টর তো এই সুযোগটা পাচ্ছে না। এক্স্যাক্টলি, রাইট। কি সব ডিরেক্টরের সাথে কথা বলছে তা নিশ্চয়ই না, কিন্তু ওরা ক্লেম করছে ওরা প্রত্যেকটা সিনেমাই দেখে, মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলে সবটা সিনেমাই দেখে, সো এটা ওরা ক্লেম করছে। বাট ক্যানের যেটা দেখলাম যে প্রোগ্রামার আপনার ক্রিটিক্স উইকে মোটে 6 জন, আচ্ছা, এবং তাদেরকে 2 মাস সময় দেওয়া হচ্ছে প্রত্যেকটা সিনেমা দেখার জন্য। তারা ফুল টাইম জব হোল্ডার্স, জার্নালিস্ট, তারা হচ্ছে সময়টা করতে পারছে, সময়টা না ঘুমায় হয়তো, ওকে, স্বপ্নের মধ্যে দেখছে, হয়তো টেনে টেনে দেখে নাকি, টেনে টেনে 2 টাইম স্পিড, বিভিন্ন ভাবে তারা দেখে আর কি। চমৎকার।
না, এটা ফিল্ম মেকারদের জন্য একটা হার্ট ব্রেকিং নিউজ, খুবই, খুবই। যারা এত কষ্ট করে এতদিন ধরে হ্যাঁ। জীবন দিয়ে ছবিটাকে বানায়। সিলেকশনটা ওইভাবে আপনার ফেয়ার করা সম্ভব হচ্ছে না, সবটাকে সেম অ্যাটেনশন দিতে পারছে না। আর আপনার ইভেন অ্যাওয়ার্ড দেওয়ার সময় যখন আপনি সিনেমাটা দেখতেই পারছেন না পুরাটা, তখন আপনি কিভাবে করে সেটা ফেয়ার একটা ফেস্টিভ্যালগুলো কি কোনো ক্রিয়েটিভ গাইডলাইন দেওয়া হয় আপনাদেরকে? না, গাইডলাইন দেওয়া হয় না, বেশিরভাগ সময় জাস্ট এমনি ছেড়ে দেয়। লাইক আপনার মানে বলে যে যেটা আপনার ভালো লেগেছে সেটাই সেভাবে করেই বলে, আলাদা করে কোনো মানে পয়েন্টিং কোনো সিস্টেম নেই। কিন্তু ফেস্টিভ্যাল কি চাচ্ছে সেটা নিয়ে আমাদেরকে একটু ধারণা দেওয়া হয়। সো ওখানে একটুখানি ইনফ্লুয়েন্সের জায়গাটা আছে। আচ্ছা, যেমন আপনার এতে বার্লিনে বলে যে ওরা আসলে চাচ্ছে যে যেটা মানে মানে হোয়াটস নেক্সট ইন ফিল্ম মেকিং, ওরা ওই ফিউচারে কি হবে ওরা আসলে ওরকম একটা সিনেমাকে দিতে চায় যেটা আমরা কোনোদিন দেখিনি এবং সামনে হয়তো বা মুভির এই ডিরেকশনে যাচ্ছে, ওরা ওরকম কিছু খুঁজতেছে। হ্যাঁ, আর ক্যান তো এমনভাবে বলে যে আসলে ফ্রেঞ্চদের যে অ্যাস্থেটিকটা সেটাই ঠিক আর বাকি সবাই লাইক এবার আমাদের জুরি যে প্রেসিডেন্ট ছিল সে আমাদের সাথে একটা ফ্রেঞ্চ লোক ছিল, বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে আমার কোনো টেনশনই নেই, তুমি তো ফ্রেঞ্চ, ঠিক আছে, তার কোয়ালিফিকেশন হচ্ছে সে ফ্রেঞ্চ। ওকে, আর বাকিদের সাথে আমার আসলে বসার দরকার, ব্যাপারটা সেরকম। তো এই যে তখন তাহলে হচ্ছে যখন হচ্ছে জুরি হলে, তো তখন তো ফেলো জুরিদের সাথে তো ডিসএগ্রিমেন্ট তো হয়, মানে সেটা রিজলভ হয় কিভাবে? সেটা রিজলভ অনেক অনেক ধরনের হয়, যেমন কয়েকটা ঘটনা বলি। এবার আচ্ছা, আমরা যখন কেরালাতে গেলাম হচ্ছে 19-এ, সেখানে জুরি বোর্ডে 3 জন, আমি একজন, ইন্ডিয়ার একজন আর একজন ইসরায়েলের। সো ওখানে 2টা মুভি নিয়ে আমরা খুব তর্ক বিতর্ক হলো লাস্টে গিয়ে, একটা হচ্ছে ফ্রেঞ্চ আর একটা হচ্ছে লেবানন। আচ্ছা, সো যে ইসরায়েলের হচ্ছে লেবাননেরটাকে দেখতে খুব চাচ্ছিল, কারণ লেবাননের ওটা ছিল যে ইসরায়েলের সাথে যুদ্ধ হয়ে নিয়ে ওর কোনো একটা গিল্ট আছে, যে জন্য সে এটাকে খুব চাচ্ছিল। আর আমরা বাকি 2 জন হচ্ছে ফ্রেঞ্চ মুভিটা আমাদের খুব মানে ভালো লাগছিল। সো এটা নিয়ে আমরা মানে অনেক বেলা তর্ক করছি, মানে এক বেলায় তর্ক করে শেষ হয় না। এবং তারপর একটা রিজলভ করা গেল, মানে পরে আমরা এই মানে ভোটিং ভিত্তিতে করলে তো মানে আমরা জিতে গেলাম। তারপরে যে লেবাননের ছেলেটাকে দেয়া হলো না, সে তো পরে মানে আমাদেরকে শুধু মারা বাকি রাখছে আর কি। হ্যাঁ, যে কেন আমারটাকে দিলা না, আমারটা এত সুন্দর একটা সিনেমা কেন দিলা না, এইগুলো আমাদের ফেস করতে হয়। সো এই যে আপনি যে ভিন্ন ইয়েগুলোতে যাচ্ছেন, মানে একটু আগে আপনি একটা বলছেন যেমন হচ্ছে যে ফ্রেঞ্চ মানে তাকে আর কোনো ব্রিড দেওয়ার প্রয়োজন নাই। সো এই ফেস্টিভ্যালগুলোতে অ্যাজ এ সাউথ এশিয়ান জুরার ফ্রম দিস রিজন, মানে ডু ইউ ফিল মানে ডু ইউ এভার ফেস এনি ডিসক্রিমিনেশন বা? হ্যাঁ, ডিসক্রিমিনেশনটা আপনার ধরেন যে সিস্টেম্যাটিক্যালি আছে, যেমন কিছু ফেস্টিভ্যাল দেখবেন আপনি ইউরোপে যেখানে শুধু ইউরোপিয়ান জুরি নেওয়া হয়, সো ওখানে আপনার যাওয়ারই কোনো সুযোগ নেই, সেটা একটা আছে। বা যখন যাচ্ছেন পৌঁছে যাচ্ছেন তারপর কি কোনো রকম ডিসক্রিমিনেশন? হ্যাঁ, তারপর যেমন হচ্ছে আপনার আমাদের ফিল্ম নিয়ে একটা ইয়ে আছে যে আমাদের ফিল্ম ওদের ঠিক বুঝার মানে ক্ষমতাটা নাই, বিকজ ওরা এই এলাকার সিনেমা বেশি দেখে, কনটেক্সটটা বোঝে না। হ্যাঁ, সো কনটেক্সট বুঝে না, এবং ওরা যেটুকু বুঝে ওরা ভাবে যে ওরা তো অনেক বোদ্ধা না, ওরা অনেক কিছু পড়াশোনা করছে, অনেক সিনেমার নাম জানে, ডিরেক্টর নাম জানে, এখন হচ্ছে যে আপনার ওদের কথার দাম দিতে হবে। এই জিনিসটা কিন্তু আছে, আমাদের কনটেক্সট বুঝে না, কিন্তু সেটা তারা যে বুঝে না সেটাও আবার তারা মানতে চাচ্ছে, এই জিনিসটা ফেস করা লাগছে। কিন্তু মানে আপনার রেসিজম আমি এতে ফেস করিনি, মানে একবার যখন জুরি বোর্ডে গিয়েছি তখন আর কোনো ওরকম রেসিজম ফেস করি না, কিন্তু ওই যে কনটেক্সটের ব্যাপারটা, আমাদের কথাটাকে দাম না দিয়ে ওরা আসলে ওরা কিভাবে করে দেখছে আমাদেরকে, সেটাকে ওরা দাম বেশি দিচ্ছে। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে বিকজ আমাদের দেশে এখনকার তরুণ নির্মাতারা কিন্তু ক্যান, বার্লিন বা এই যে লোকার্নো এগুলোর বাইরে, মানে এগুলোতে ফিল্ম না গেলে ফিল্ম হচ্ছে না, এটা একটা ধারণা। বাট হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলেন যে একদম এমার্জিং ফিল্ম মেকার স্পেশালি ফ্রম দিস রিজন, বাংলাদেশের মতো না, আমরা কিন্তু ইন্ডিয়াও না, বিকজ ইন্ডিয়ার পেছনে একটা বিশাল মেকানিজম কাজ করে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি আছে, বিশাল মেকানিজম আছে, ন্যাশনাল লেভেলে ছবিকে প্রমোট করা হয়, ওদেরকে নিয়ে যাওয়া হয়, তো একটা বিশাল একটা মেকানিজমের ব্যাপার, ইন্ডি ফিল্মের জন্য যেটা প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে এই ক্যান, বার্লিন বা লোকার্নোতে এই বাংলাদেশি ইমার্জিং ফিল্ম মেকারদের আসলে কতটুকু তাদের ক্যারিয়ারে কন্ট্রিবিউট করবে আপনার মনে হয়, আপনার এক্সপিরিয়েন্স থেকে? আচ্ছা, এটা তো আমার মনে হয় আপনার এক্সপিরিয়েন্স আরো বেশি আছে।
না, আমি তো একরকম এক্সপিরিয়েন্স আছে, বাট অ্যাজ আ ফিল্ম ক্রিটিক বা জুরার হিসেবে, ফিল্ম প্রফেশনাল হিসেবে, হোয়াট ইজ ইউর? আমি যেটা যেটা খেয়াল করলাম যে বাইরে আমাদেরটা সিলেকশন পাচ্ছে কিন্তু অ্যাওয়ার্ড হয়তো বা অনেক সময় পাচ্ছে না, স্পেশালি ইউরোপে গিয়ে। কারণ আর ওদের যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারা দেখা যাচ্ছে যে এরপরে হলিউডে অনেক বড় কাজ পেয়ে যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে না। সো ওদের একটা নেক্সট স্টেপ সার্ভাইভালটা মানে থেকেই যাচ্ছে, সার্ভাইভালের ইয়েটা ওদের একটা নেক্সট স্টেপ আছে যেটা আমাদের নাই। আমরা ওখানে গিয়ে আবার ব্যাক করছি বাসায়। হ্যাঁ, আমরা মানে বাপের ভিটা বেচে দিয়ে ওখানে যাচ্ছি, আবার ব্যাক করে আমাদের তখন আর কিছুই থাকছে না। তখন কিছুই নাই, কারণ সব বেচে দিয়ে ছবিটা বানিয়েছি। সো এটা আমাদের রিয়ালিটি। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু জাস্ট একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি। এবারে ফিল্ম পড়াচ্ছেন কিছু অনেকদিন ধরে, তো ফিল্ম পড়ানো নিয়ে আমাদের দেশে ফিল্ম পড়ানোর এটার কি অবস্থা? শুরুটা তো হয়তো ওখান থেকে, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে বা একদম সাউন্ড টেকনিশিয়ান হিসেবে করে তোলার ক্ষেত্রে। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? আমাদের মানে খুব এক্সট্রিম কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন একটা হচ্ছে যে কিছু টিচার পড়াতে ভয় পায় যে মানে ওরা যা জানে এটা যদি আমরা জেনে ফেলি তাহলে হয়তো বা ওদের আর কোনো দাম থাকবে না, হ্যাঁ, বা ওদের চাকরিটা আমরা খেয়ে ফেলবো কদিন পরে। চাকরিটা নিয়ে ওরা খুব কনসার্ন, হ্যাঁ, বিকজ এইটা দিয়ে ওদের সংসার টংসার চলছে। যাই হোক, ওরা আর কোনো জায়গায় যাওয়ার নেই, ইন্ডাস্ট্রিতে আর কাজ করতে পারবে না ওরা পড়াতে পড়াতে এরকম একটা অবস্থা। এটা একটা জিনিস। আর একটা এক্সট্রিম হচ্ছে যে আমাদের সব জানতে হবে, হ্যাঁ, সব জানতে হবে। আমাদের সেই রাশিয়াও জানতে হবে, আমাদের সেই ইরানও জানতে হবে, আমাদের সেই ইউরোপও জানতে হবে, আমাদের আবার হলিউডটাও একটু জানতে হবে, আবার ইন্ডিয়াটাও একটু জানতে হবে, সব জানতে হবে। সব যুগের সব সিনেমা নিয়ে আমাদের মানে নলেজ থাকতে হবে, না হলে আমরা আসলে কিছুই না। আমরা এখনো আমাদের পড়াশোনা শেষ হয়নি, আমাদের আরো পড়াশোনা করতে হবে, কাজে নামার জন্য আমরা রেডি না। হ্যাঁ, এই জিনিসটাতে কি পরিমাণ মানে বাজে, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করছে। হ্যাঁ, তো মানে এটা কিন্তু আমি এলেতে পাই নাই। ওরা আমাদেরকে পড়াচ্ছে, ওরা কাজ করতেছে হলিউডে এবং ওরা আমাদেরকে রেডি করতেছে হলিউডের জন্য। তো আপনি যদি ওখানে গিয়ে বলেন যে একটা ইন্ডাস্ট্রির জন্য রেডি করা হচ্ছে, একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি। আমাদের এখানে তাহলে কিসের জন্য আমরা রেডি করছি? মানে আমরা তো জানি না আমরা কি চাই, তাহলে কি আমরা কনফিউজড? আমরা খুবই কনফিউজড এবং আই থিংক ফিল্ম স্কুলে এসে আমরা আরো বেশি কনফিউজড হই। কি হতে চাচ্ছি আমরা তাহলে ফিল্ম? আমরা বোদ্ধা হতে চাচ্ছি, বা আমরা মানে কি বলতো, উই আর ট্রাইং টু প্লিজ আওয়ার মানে কি বলবো, আমাদের প্যারেন্ট ফিগার যাদেরকে আমরা চিন্তা করি তাদেরকে আমরা খুব প্লিজ করতেছি। জানেন, আমি এত কিছু জানে কিন্তু জানার পরে কি হবে এইটুকু জানা, কোনো অ্যাপ্লিকেশন নাই, কিন্তু সবকিছু জানার যে প্রেশারটা মানে টু মাচ, এটা আর কোথাও দেখবেন না। হ্যাঁ, সো এবং এত কিছু জানলে কিন্তু আপনার কাজ করতে অসুবিধা। আপনি দেখেন যে আপনি একটা ক্রিয়েশনের আগে কিন্তু অনেক আর্টিস্টরা ধরেন 1 মাস সে জাস্ট নিজেকে আলাদা করে রাখে যাতে কারোর ইনফ্লুয়েন্সটা না আসে। বাট আমরা হচ্ছে সারাক্ষণ আমরা ইনফ্লুয়েন্সের জন্য বসে আছি, আমরা চারিদিক থেকে আমরা ইনফ্লুয়েন্স নিচ্ছি, তারপরে কনফিউশনের চোটে আমরা কিছুই বানাতে পারছি না, বা যেটা বানাচ্ছি সেটা মানে ক্রিটিকদের জন্য ভালো হচ্ছে না, আমার নিজেরও জন্য অনেস্ট হচ্ছে না, আবার হচ্ছে অডিয়েন্স তো কিছু আগামাথা বুঝছে না। আর আমরা তো ছোটবেলা থেকে মানে যখনই ফিল্ম থেকে তার্কোভস্কি, গদা এগুলো শুনতে মানে ওরকমই হইতে হবে, নইলে আজ ফিল্ম নাই। হ্যাঁ, তারপরের 65 বছর পার হয়ে গেছে, ওটা দরকার নেই আমাদের জানার, আমরা ওখানেই পড়ে আছি। এটা খুব বাজে একটা জিনিস হয়েছে আমাদের জেনারেশনের সাথে। পরেররা কিন্তু আবার খুব সুন্দর করে বলতেছে, খুব মানে ওরা কিন্তু নাকচ করে দিচ্ছে যে আমাদের আসলে এত কিছু জানার দরকার নেই, আমাদের কাজে নেমে পড়তে হবে। আমি এইটা থেকে একটা বলছি যে জানা বোঝার জায়গাটা থেকে আমি জাস্ট ইটস আ ভেরি পার্সোনাল একটা যে আমি আমাদের ওটিটিতে কিন্তু অনেক রকম কাজ হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কি একটা মানে যে স্ক্রিপ্ট রাইটার বা মানে যে পাণ্ডুলিপিগুলোর মধ্যে কি কোনো রকম বৈচিত্র্য আছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, ওই একটা হরর, একটা থ্রিলার, একটা মানে হোয়াট ইজ আপনার ইয়েটা কি, মানে হোয়াট ইজ ইউর টেক? বহুত দিন ধরে মানে এত বেশি ওই ড্রাগস আর মার্ডারটা হলো যে এখন আর আমাদের ওটা দেখতে ইচ্ছা করে না, সো এখন আবার একটু হররের দিকে গেছে। কয়দিন পর হররটা দেখতে ইচ্ছে করে। তখন কি কোথায় যাব? মানে তখন ওরা যেটা মানে নেক্সট হচ্ছে যে মানে ফিউচার যারা লিখছে, মানে যারা পিচ টিচ করবে তাদেরকে দুই একটা দেন যে নেক্সট হয়তো এদিকে যেতে পারে। হ্যাঁ, নেক্সট আসতেছে যেটা আমি একটু বলে রাখি, আপনারা লেখা শুরু করেন, সেটা হচ্ছে লাভ স্টোরি আসতেছে, ফ্যামিলি ড্রামা আসতেছে, সো এটা আপনারা লেখা শুরু করে দেন। হ্যাঁ, তারপরে হয়তো কমেডি আসবে, সো ওটাও লিখে ফেলেন। কয়েক বছরের জন্য আপনি সেট। হ্যাঁ, সবগুলোর আসলে একটা একটা করে লিখে রেখে দিলে। হ্যাঁ, রাইট, বিকজ এইটা না মানে এক্সিকিউটিভরা যখন এগুলাকে মানে when they're the masters তখন আপনার এই জিনিসটা হবেই। এটা হলিউডেও হচ্ছে, হঠাৎ করে মার্ভেল আসলে একটা পার্ট মানে হচ্ছে ওদের, ওটা
সো মানে এটা যেটা সব খাচ্ছে জায়গায় অডিয়েন্স তখন ওটাই চলতে থাকবে আসলে। রাইট, ইভেন ইউরোপেও আপনি চিন্তা করেন যে মানে ওদের আসলে হলে কোনটা চলতেছে, রাইট? মানে আমি যখন ক্যানে গেলাম তখনও ওদের হলে কিন্তু চলতেছে সেই অ্যালাডিন উইল স্মিথের। হ্যাঁ, সেই ওই ইতেই আপনার ওই যে কি জানি বলে ওদের ওই স্ট্রিপটাকে, ওই যাই হোক ফ্রেঞ্চ রিভিয়ারের ওখানে, মানে ওই ওদের ভেন্যুর আশেপাশেই এই অবস্থা। আপনি তো লোকালি অনেক রকম ফিল্ম ফেস্টিভ্যালের সাথে জড়িত আছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আছেন এবং আরো বেশ কিছু লোকাল লেভেলে মনে হয় যে স্টুডেন্ট ফেস্টিভ্যাল এগুলোর সাথে। সো বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যালগুলোর অর্গানাইজিং এর ক্ষেত্রে মানে পরিবেশটা কিরকম, বা এখানে কোনো চ্যালেঞ্জ বা কোনো ব্যারিয়ার কি আছে, বা এগুলোর প্রভাব কি আসলে আলটিমেটলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে? এখানে কয়েকটা লোকাল ফেস্টিভ্যাল আমার কাছে মানে খুব একটা জিনিস তো ভালো লাগছে যে লোকালি হচ্ছে ফেস্টিভ্যাল, ঢাকার বাইরে যে হচ্ছে এবং সেখানকার মানুষরাই মানে অর্গানাইজ করছে, সেটা খুব একটা ভালো দিক। কিন্তু সেখানে যেটা আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে গত বছর পর্যন্ত একটা পার্টিকুলার পার্টির মানুষজনই দেখা যাচ্ছিল যে অর্গানাইজেশনের মানে বড় পোস্টগুলো পাচ্ছে। তো এটা একটা জিনিস ছিল। আর একটা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে ধরেন ওরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফিল্মের জন্য একটা জুরি বোর্ড রাখছে, বাকিগুলোর কিন্তু কোনো জুরি বোর্ড নেই। ওরা যে অ্যাওয়ার্ড দিচ্ছে ওরা কিন্তু আলাদাভাবে দিচ্ছে, এক্স্যাক্টলি এটা আমরা জানি না। ইভেন আমাদেরকে বলতেছেও না যে আমরা ইন্টারন্যাশনাল ফিল্মসের জুরি বোর্ড, হ্যাঁ বলতেছে জুরি বোর্ড হচ্ছে এটা, এন্ড দেন অ্যাওয়ার্ড দিচ্ছে এত জাতা মুভিকে। মানে আমার লজ্জাই লাগে যে বলতে যে আমি ওখানে জুরি ছিলাম। আচ্ছা। এবং আমি বারবার করে কিন্তু এরপরে যে আমি এটা কয়েকবার দেখার পরে আমি জুরি ডেলিব্রেশন বলতেও কিছু নাই এখানে, আমরা সবাই মার্কস দিয়ে দিই, ওরা নিজেদের মতো একটা অ্যাওয়ার্ড দিয়ে দেয়। আমাদের দেশে তাহলে ইন্ডি ফিল্ম মেকিং এর মেইন চ্যালেঞ্জগুলো কোথায়? সবই তো চ্যালেঞ্জ। কিরকম? মানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনি সব কিছু রাশেদ জামান ভাই একটা কথা বলছিলেন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের এখানে আমার যদি ফিল্মে একটা ট্রেন লাগে তাহলে আমার আগে সেই রেল লাইনটা বানাতে হবে। অবস্থাটা সেরকম, মানে সব সময় একদম ফ্রম স্ক্র্যাচ সবকিছু। মানে বাট সবচেয়ে সমস্যা কোনটা মনে হয়? মানে চলচ্চিত্র ফিল্ম তো তার উপরও হচ্ছে, কিন্তু তারপরে তো ছবি বানাচ্ছে কিন্তু আলটিমেটলি কোথায় গিয়ে আটকে যাচ্ছে? স্ক্রিপ্টের প্রতি আমাদের কোনো মানে যত্নটা ওভাবে নাই। হ্যাঁ, কিছু মানুষের আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি স্ক্রিপ্টের তো এক্সপার্ট না সবাই। হ্যাঁ, সো আপনি যত্নটা নিছেন কিন্তু আপনি জানেন না যত্নটা কিভাবে নিতে হচ্ছে। হ্যাঁ, তো কাউকে দেখানোর চর্চাটা নাই। হ্যাঁ, নিজেকে তো খুব সবাই অনেক বড় লেখার চর্চাটাও তো মনে হয় অনেক কম, মানে অন্তত হয়তো 10-20 পাতার একটা দিয়ে একটা 2 ঘন্টা ছবি বানিয়ে ফেলা হচ্ছে। তো এটা তো যেমন ধরেন যে আপনার যে উইম ওয়েন্ডার্স, যেমন সে স্ক্রিপ্ট ছাড়া মুভি বানায়, তো আমরা সবাই নিজেদেরকে উইম ওয়েন্ডার্স ভাবা শুরু করছি। চমৎকার। হ্যাঁ, স্ক্রিপ্ট আমাদের লাগে না, আমরা সকালবেলা উঠে একটা স্ক্রিপ্ট লিখে আমরা প্রোডাকশনে চলে যাই, এটা নিয়ে অনেকে গর্বও করে। হ্যাঁ, সো এগুলো। আর হোয়াট অ্যাবাউট ডিস্ট্রিবিউশন? মানে ডিস্ট্রিবিউশনের অবস্থাটা কি? আমার কাছে একটা মনে হয় যে আমি সবচেয়ে বেশি যেটা আমি নিজে ফেস করি অ্যাজ এ প্রোডিউসার, সেটা হচ্ছে যে ওই বানালাম সবকিছু ইয়ে করলাম, ওইখানটায় গিয়ে আটকে গেলাম। মানে সেই জন্য হচ্ছে তখনই হয়তো আসলে যে মানে আমাদের দেশে যে সবাই যে আমরা ফেস্টিভ্যালে ছবি দেখা, একটাই হচ্ছে যে ইউ নিড টু মানে কাউকে দেখাতে চাচ্ছেন, ছবি বানিয়েছেন কাউকে তো দেখাতে চাচ্ছেন, সেইখান থেকে তো একটা ফেস্টিভ্যালে পাঠানোর একটা আর্জ আসে। তো এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে মানে কি মনে হয় যে কি আদৌ কিছু বদলাবে? আপনি তো এখন হচ্ছে ইয়েতে আছেন, পরামর্শ কমিটিতে আছেন, অনুদানের কমিটিতে আছেন, মানে রিফর্ম গুলো কিভাবে আসবে? আমরা অনেক আশা নিয়ে রিফর্মের জন্য মিটিং এ বসছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। আমরা আশা করছি সামনে হবে, সো এটা যাতে সামনে হয় এটার জন্য আমরা আরো মিটিং করছি। আপনার কাছে রিফর্মে দিয়ে কি মানে আপনি কি মনে করেন যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? মেইন যেটা হচ্ছে যে আপনার এই মানে যে সিন্ডিকেটটা আপনার মানে শুধুমাত্র তাদের নিজেদের ছবিটাকেই চালাবে, বাকিদেরকে আসতে দিবে না, এটাকে ভাঙতে হবে। এখন সেটা তো অনেক বড় একটা কাজ, এবং এটা এখানে এত টাকার ব্যাপার যে এখানে কিন্তু আপনি মানে যেমন আপনার এই যে দ্রব্যমূল্যের দাম যেরকম কমাতে পারছে না, মানে এরকম একটা ব্যাপার, মানে বড় একটা সিন্ডিকেট, এটা ভাঙাটা খুব মানে জটিল হয়ে যাবে। বাট এখন পর্যন্ত কোনো স্টেপস আমি দেখছি না এটা ভাঙার ক্ষেত্রে, মানে বিকজ এখন ন্যাশনাল সিকিউরিটি সবার এখন টপ প্রায়োরিটি। সো মেবি আস্তে আস্তে কিছু মাস পরে হয়তো বা এইদিকে নজর দেওয়ার মানে সময় করতে পারবে।
আমাদের এই যে জুলাই তো একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল আমাদের দেশে, সো এর পরবর্তীতে কি ধরনের চেঞ্জ আসবে বলে আপনি মনে করেন চলচ্চিত্রের ক্ষেত্রে বা অডিও ভিজুয়াল মাধ্যমে? অডিও ভিজুয়ালে অলরেডি ধরেন যারা জেন জি বা সেরকম কাছাকাছি একটা বয়সের, তারা খুব সাহস করে নেমে গেছে কাজ করতে। তো এটা একটা চেঞ্জ, কিন্তু আমরা কিন্তু অনেক ইয়াং মেকার্সদেরকে দেখতেছি যে হঠাৎ করে একটা কিছু বানায় ফেলছে। আচ্ছা, শর্ট ফিল্ম হোক বা যাই হোক, ওটার পিছনে যথেষ্ট চিন্তা আছে কিনা সেটা বিচারে যাচ্ছি না, কিন্তু বানায় ফেলতেছেও এখন। খুব একটা কনফিডেন্স হয়েছে সবার ভিতরে। এটার মধ্যে একটা খুব ভালো দিক যে সবাই কাজে নেমেছে, আর একটা খারাপ দিক হচ্ছে একটা ক্যান্সেল কালচার ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ক্যান্সেল কালচার কিরকম? এই যে আপনার সিনিয়রদেরকে বাদ করে দেয়া, আচ্ছা, হ্যাঁ, যে আপনারা এতদিন খেয়েছেন এখন আমাদের খেতে দিন। এটা কি ফিল্মের ক্ষেত্রেও বা আর্টের বিভিন্ন মাধ্যমেও কি একই রকম একদম। গল্প চলছে? হ্যাঁ, ভালোই তো। আপনার দেখতেছেন তো নিউজ কিভাবে করে কিছু মানুষ দে শুড মানে মেক ওয়ে ফর দ্য নিউ পিপল, কিন্তু অনেককে হয়তোবা ওই মানে ওই রাগের মোমেন্টামে হয়তোবা অনেকে কতল হয়ে যাচ্ছে, মানে আনইনটেনশনালি অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে আর কি, যেটা বলেন ট্যাগড হয়ে যাচ্ছে। আমরা সবাই ট্যাগড হয়ে যাচ্ছি, আমাদের কোনোদিন কোনো পলিটিক্স করা লাগে না ট্যাগড হতে। হ্যাঁ, হয় এই সাইডে, না হলে ওই সাইডে। আচ্ছা, আগে যেমন জুলাইয়ের আগেও কিন্তু আমরা একটা সেলফ সেন্সার টাইমে ছিলাম, আমরা খুব নিজেদেরকে সেন্সার করছিলাম। জুলাইয়ের পরে কি এটা খুব পরিবর্তন এসছে? খুব একটা মনে হচ্ছে না, মানে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেরকম মনে হচ্ছে আমরা না। কি নিজেরাও এখন কথা বলার সময় অনেক সেলফ সেন্সার করছি না নিজেদেরকে? সব সময় এটা থাকে একটু, মানে ডেফিনেটলি ইটস মাচ বেটার। মানে আমাকে এই যেটা আমাদের নওশাবা ফেস করেছিল বা শহীদুল আলম ফেস করেছিল, এটা আমাদের কিন্তু এখন টেনশন করতে হচ্ছে না যে হঠাৎ করে বাসায় এসে নিয়ে চলে যাবে, এই জিনিসটা আমাদের টেনশন করতে হচ্ছে না। বাট সেলফ সেন্সরশিপ আমাদের ভিতরে এমনভাবে ঢুকে গেছে, ইটস লাইক ওই যে আপনার পোস্ট কলোনিয়াল হ্যাংওভারের মতো আমাদের একটা পোস্ট ফ্যাসিজম হ্যাংওভার একটা থেকে গিয়েছে ওই জিনিসটা। এটা বের হতে ডেফিনেটলি সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবেই। আপনি পোস্ট ইয়েতে মানে চলচ্চিত্রের ক্ষেত্রে আপনি হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল বা হচ্ছে যে পলিটিক্যাল ডিসকোর্সে চলচ্চিত্রের ভূমিকাটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? সোশ্যাল ডিসকোর্সে, আচ্ছা, সোশ্যাল পলিটিক্যাল বোথ। সো আপনি যেটা বলতেছিলেন আগের দিন যে আমাদের মানে ফিল্ম মেকারদের একটা রেসপন্সিবিলিটি আছে যে সময়টাকে ধরা, হ্যাঁ, এইটা একটা যেমন। আরেকটা হচ্ছে যে আপনার মানে ভালো জিনিসটাকে ন্যাচারালাইজ করা, খারাপ জিনিসটাকে দেখায় দেয়া, যেটা আমরা এখন বুঝতেছি না। এই যে আপনার এই নারী বিদ্বেষী সিনেমা দেখেও আমরা খুব খুশি হয়ে বলতেছি এটা খুব ভালো সিনেমা হয়েছে, হ্যাঁ, বা এটার একটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব আছে তো। হ্যাঁ, সো সিনেমায় যদি আমরা ওই জিনিসটাকে না মানে মানে একটা খারাপ জিনিসকে নর্মালাইজ করে ফেলি, তাহলে তো মানে এটা যে আমাদের লাইফে কিভাবে করে ইম্প্যাক্ট ফেলেছে এই পর্যন্ত। যেমন আপনার এই যে ইভ টিজিংটা একসময় খুব নর্মালাইজ করা হতো সিনেমাতে, কিন্তু হ্যাঁ, দেন আমাদের শাহরুখ খান, আমির খান, সবাই, এখনো তো মাইকেল জ্যাকসন থেকে সবাই এই জিনিসটাকে আমাদের ছবিতে দেখা যাচ্ছে যে মানে একজন হিরো সে প্রথমে একজনকে খুব বিরক্ত করতে থাকবে, তারপর সেই একসময় সে মেয়েটা সেটাই হচ্ছে প্রেমে ফ্ল্যাটারি, পড়ে যাবে। মানে বিরক্ত করাটাই ফ্ল্যাটারি, এটা আমরা এইভাবে করে শিখছি। হ্যাঁ, বা কাউকে যে একটা মেয়েকে হ্যারাস করলে যে তার আসলে কি করতে হবে সেটা কেউ জানে না। মেয়েকে হ্যারাস করলে তার লজ্জা পেতে হবে, হ্যাঁ, তার চুপসায় যেতে হবে, সে কাউকে বলতে পারবে না, সে শুধু কান্নাই করবে। হ্যাঁ, অথচ এখন আমরা কিন্তু শিখতেছি যে মানে সেটাও কিন্তু আমরা মিডিয়া থেকেই শিখতেছি যে আপনার কেউ আপনাকে যদি হ্যারাস করতে চায়, আপনি তাকে আগে চিহ্নিত করবেন, তারপর আপনি কারো কাছে সেটা কমপ্লেন করবেন, সেটা একভাবে করে সুরাহা হবে। সো এই জিনিসগুলো, এগুলো কিন্তু দায়িত্ব আছে ফিল্মের, যে এইগুলো মানুষকে এই বিহেভিয়ারগুলো, পজিটিভ বিহেভিয়ারগুলো শিখিয়ে দেওয়া বা নেগেটিভগুলোকে নর্মালাইজ না করা, যেটা আমরা এতদিন ধরে করে আসছি। আমার কাছে মনে হয় যে এই মেয়েদের অ্যাবিউজের ক্ষেত্রে এই ফিল্ম বলেন বা মিডিয়া বলেন একটা বড় একটা ভূমিকা রেখেছিল এতদিন ধরে। মানে আমার কাছে মনে হয় না না, এটা আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। এখন কি নিয়ে কাজ করা হচ্ছে এবং সামনের দিনগুলোতে কি নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? এখন অনেকগুলো স্ক্রিপ্ট লেখা হচ্ছে। আচ্ছা, কি একটু কমেডি, একটু ড্রামা, মার্ডার মার্ডার, ওকে, যেটা দেখুন চাহিদা আমার এখন সেটা। ও এখন দিনে আর আগামী দিনের জন্য আর নিজের জন্য যেগুলো, নিজের জন্য যেগুলো সেটা মার্ডার না, সেটা আপনার আমার খুব ফ্যান্টাসি জনরাটা আমার খুব পছন্দ। সো আমি ওটা নিয়ে কাজ করতে চাই ছোট, যেহেতু এই জনরাটা আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যায়, সো আমি একটু ছোট পরিসরে শুরু করতে চাচ্ছি।
এই বছরে হোপফুলি কিছু দেখাতে পারবো আর কি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আর শেষ হচ্ছে জাস্ট একটা প্রশ্ন করতে চাই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। একটা প্রশ্ন করতে চাই, যদি আমাদের নতুন, এখানে নিশ্চয়ই আমি শুনবো যে অনেক স্ক্রিপ্ট রাইটার যারা এমার্জিং ফিল্ম মেকার, অ্যাসপায়ারিং ফিল্ম মেকার যারা আছেন, তাদের উদ্দেশ্যে ইফ ইউ ওয়ান্ট টু টেল এনিথিং। অ্যাসপায়ারিং ফিল্ম মেকার আর স্ক্রিন রাইটারদেরকে স্পেশালি একটু বলতে চাই যে আপনারা স্ক্রিপ্টটা যখন লিখবেন, লিখে আপনি কাউকে দেখাবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি নিজের মধ্যে রেখে দিয়েন না, স্ক্রিপ্টটা মানুষকে দিয়ে পড়ান, তাদের ইনপুটটা নেন, বিকজ অনেক সময় সামথিং সাউন্ডস গ্রেট ইন আওয়ার হেডস, বাট পরে যখন আপনি বানাতে যাবেন তখন আপনার মনে হবে ও আচ্ছা মানে এটা তো আসলে ইটস নট ওয়ার্কিং, অ্যান্ড দেন ইউভ ওয়েস্টেড, মানে লাখ লাখ কোটি কোটি টাকা ইউভ ওয়েস্টেড। সো স্ক্রিপ্ট লেভেলে যদি জিনিসটাকে সলভ করে নেওয়া যায়, এটা সবাইকেই বলবো যে এটা নিয়ে একটু সিরিয়াস হন স্ক্রিপ্ট নিয়ে, তাহলে আই থিঙ্ক আমাদের অনেক অনেক কিছু অনেক বেটার হবে আমাদের না প্রোডাকশনস। একটু মানে জাস্ট কিছুদিন আগে আমার মনে আছে, জাস্ট গত মাসেই সম্ভবত একটা প্রোগ্রাম ছিল যেখানে হচ্ছে কয়েকজন প্রোগ্রামার ছিল, ওই বুসান থেকে ছিল, মীনাক্ষী ছিল বার্লিন থেকে। তো ওদের হচ্ছে যে সাউথ এশিয়ান ছবি নিয়ে ওদের মেইন কমপ্লেনটাই ছিল স্পেশালি আমাদের এখানকার স্ক্রিপ্ট। মানে এত বাড়তি কথাবার্তা থাকে, মানে আমরা দেখাচ্ছিও কিন্তু আমরা আবার 4-5টা লাইন দিয়ে আবার সেই একই কথা বলতেছি। জিনিসটা আমাদের যে নাটক দেখে দেখে বড় হয়েছে, তো আমাদের ওই জিনিসটা থেকে গেছে, ড্রামা ব্যাপারটা রয়ে গেছে, ড্রামা প্লাস থিয়েটারও, থিয়েটার ব্যাপারটা রয়ে গেছে। না এগুলো তো প্রভাব তো থাকবেই, কিন্তু এগুলো থেকে বের হয়ে চলচ্চিত্রের ভাষাটা অবশ্যই আমাদেরকে খুঁজে নেওয়ার জন্য কাজ করতে হবে। তা আমার মনে হয় যে আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। আচ্ছা হ্যাঁ, আরো তো আড্ডা দেওয়াই যায়, বাট সেটা শেষ তো করতেই হবে। নিশ্চয়ই, তাহলে আবারও দেখা হবে। এখন আমরা চালিয়ে যেতে থাকি, আচ্ছা যখন শেষ হওয়া শেষ হয়ে যাবে। আচ্ছা, না যেগুলো যেগুলো কাজ হচ্ছে ওগুলো কি সব শর্ট ফিল্ম কাজ করছেন এখন? আমি এখন কিছু শর্ট করতেছি।